আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সারাত হাবিবি সেতু। দর্শক, গত সপ্তাহে নির্বাচনের পর প্রথম সপ্তাহের প্রথম দিনটিতে আমরা এক ধরনের পুঁজিবাজারের খুব ভালো অবস্থা দেখেছিলাম, তারপরে কিছুদিন আমরা পতন দেখতে পেয়েছি। আজকে আবার যদি আমরা বলি যে পুঁজিবাজারে আজকে এক ধরনের ভালো অবস্থা আমরা দেখতে পেয়েছি এবং লেনদেনের পরিমাণও আমরা বেশ ভালো দেখতে পেয়েছি। আমরা চটজলদি আপনাদেরকে জানিয়ে দিব আজকের আসলে শেয়ার বাজারের সূচকের অবস্থা। আমি বলছিলাম পুঁজিবাজারের অবস্থা ভালো চলছে, 85.23 পয়েন্ট সূচকের বৃদ্ধি হয়েছে। এই মুহূর্তে সূচক ডিএসসি এক্সের অবস্থা হচ্ছে 5553.08, এই হচ্ছে অবস্থা। আর পরিবর্তন যেটি হয়েছে 85 পয়েন্ট বেড়েছে, সেটি আমি বলেছিলাম। লেনদেনের পরিমাণও আমরা আজকে দেখতে পেয়েছি, যথেষ্ট ভালো লেনদেন হয়েছে। তার আগে আমরা একটু শেয়ার বাজারের অবস্থান দেখতে চাচ্ছি যে প্রায় যে প্রতিষ্ঠানগুলো আজকে লেনদেনের মধ্যে ছিল তার মধ্যে 349টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে মাত্র 21টির এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 20টির। এরকম স্ট্যাটিস্টিক্স খুব বিরল আমাদের দেশের পুঁজিবাজারে, অন্তত পক্ষে সবসময় এরকমটা আমাদের দেখা মিলে না। এরপরে একটু চট যদি রেখে নিব লেনদেনের অবস্থাটা। লেনদেনের কথা যদি তাহলে বলে থাকি তাহলে 718.57 লাখ টাকার লেনদেন আজকে হয়েছে দেশের ঢাকার পুঁজিবাজারগুলোতে। দর্শক, এবার পুঁজিবাজার নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আরও বিস্তারিত জানতে আমরা কথা বলবো ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি আশরাফ আহমেদ। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সবাই বলছিল যে নির্বাচিত সরকার হওয়ার পরে পুঁজিবাজারে আমরা একটা ইতিবাচক ভাব দেখতে পাবো। এটা কি সেইটারই ইফেক্ট, নাকি একটা দীর্ঘদিন পর পরিবর্তনের কারণে একটা স্বাভাবিক অবস্থান, নাকি এটাও আমরা একটু বেশি দেখতে পারছি যা দেখছি? ধন্যবাদ। দেখুন, আমরা যেটা আশা করছিলাম যে নির্বাচনের পরপর একটা পুঁজিবাজারে একটা আস্থা ফিরবে। আমরা মনে করি যে এই গত এক সপ্তাহ ধরে আমরা যে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি, সেটা সেই আস্থারই বহিঃপ্রকাশ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে নতুন সরকার গঠন করেছেন ঠিকই, তারা কিন্তু এখনো তাদের যে ইকোনমিক প্ল্যান সেটা এখনো ডিসক্লোজও করেননি, সেটা নিয়ে এখনো কাজ শুরু হয়নি। সো ফান্ডামেন্টাল জায়গাটা এখনো আসলে চেঞ্জ হয়নি, কিন্তু মার্কেট এই মুহূর্তে বিশ্বাস করে যে সরকার ভালো কিছু করবেন ইকোনমির জন্য। এবং আমরা এই গত এক সপ্তাহ ধরে যেটা দেখছি, সেটা মোটামুটি সেই আশারই বহিঃপ্রকাশ। আপনি যদি দেখেন যে 5,200 থেকে 5,555 লেভেলে যখন উঠে এসছে মার্কেট, এটা কিন্তু আমরা আশা করছি যে এটা হয়তোবা ভবিষ্যতে আরো বাড়বে। কিন্তু এই ঊর্ধ্বমুখী প্রবণতাটার পিছনে একটু কিছুটা হলেও কনজারভেটিজম দরকার আছে। কারণ দেখুন, একটা হচ্ছে যে আমরা আশা করছি সরকার ভালো কিছু করবেন, সেই আসার ফলে একটা প্রাইসিং করার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু এটা এফেক্টিভ হতে কিন্তু একটু সময় লাগবে। এফেক্টিভ হতে সময় লাগবে মানে দেখুন, গত 2 বছর ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজারে যেই কোম্পানিগুলো আছে তাদের পারফরমেন্স কিন্তু ইন্টারেস্ট রেট, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি সবকিছু মিলিয়ে এবং মানি মার্কেটে এবং ব্যাংকিং মার্কেটের কন্ডিশন মিলিয়ে যে খুব একটা ভালো অবস্থা ছিল তা কিন্তু না। ইন্টারেস্ট রেট বেড়েছে, কি বলে, ইনফ্লেশনের কারণে ডিমান্ড কমেছে। আপনি যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো দেখেন, সেখানে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ইপিএস এর একটা বড় ধরনের রিডাকশন হয়েছে। আবার ব্যাংকগুলোর ক্ষেত্রে তো অন্য ইস্যু আছেই। সো এই জিনিসগুলো রিভার্সাল হতে আমাদের ফান্ডামেন্টাল বেস শিফট হতে কিন্তু সময় লাগবে। জি, আমরা আজকে দেখতে পেলাম যে ট্রেজারি বিল বন্ডের অবস্থান, সেটার অবস্থান একটু ভালো অবস্থায় গিয়েছে। আবার আমরা দেখছি যে আমরা দেখলাম যে এই খেলাপি ঋণ আবার পুনঃতফসিলের জন্য এক ধরনের সুযোগও দেওয়া হয়েছে এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে যে যে এক ধরনের প্রভাব থাকতে পারে যারা যারা পিছিয়ে রয়েছেন তাদেরকে একটু তুলে ধরার জন্য, এবং একসাথে খেলাপি ঋণেরও একটা হয়তো বা কমানোর চিন্তা রয়েছে। এই পুঁজিবাজারে এর প্রভাব আসলে কি পড়তে পারে বলে আপনি মনে করছেন? পুঁজিবাজারে দুইভাবে এফেক্টটা পড়বে। এক নাম্বার হচ্ছে এটার ফলে যেই কোম্পানিগুলো যারা পুঁজিবাজারে লিস্টেড, যাদের ধরেন বড় ধরনের এনপিএল ক্রিয়েটেড হয়ে গিয়েছিল, যারা ব্যাংক লোনে ডিফল্ট করছিলেন কিংবা করার মতন অবস্থায় পৌঁছে গিয়েছিলেন, তারা রিশিডিউল করার সুযোগটা পাবেন। তাতে তাদের আসলে সার্ভাইভাল অপরচুনিটি বাড়বে এবং আমরা আশা করতে পারি যে এর মধ্যে অনেকগুলোই কিন্তু আসলে এই সুযোগটা নিয়ে বছর খানেকের মধ্যে আরো স্বাস্থ্য ভালো হবে, তাদের ফাইন্যান্সিয়াল হেলথ ভালো হবে। কিন্তু উল্টো দিকে যেটা হবে যে ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে এনপিএল বেড়ে যাচ্ছে, এটার কিন্তু একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব আছে। বিশেষ করে বেশ কিছু ব্যাংক যাদের আসলে বড় ধরনের ক্যাপিটাল শর্টফল ক্রিয়েটেড হয়ে গেছে এনপিএল এর কারণে, তাদের প্রাইসিংটা কিন্তু আমরা পুঁজিবাজারে দেখবো যে নেগেটিভ থেকেই যাচ্ছে।
কিন্তু ভালো ব্যাংকগুলো আবার অন্যদিকে খুবই ভালো করছে। এইভাবে যদি বলি যে দেখুন কিছু কিছু ব্যাংক আসলে রেকর্ড প্রফিট করছে, রেকর্ড কাস্টমার গ্রোথ হচ্ছে, রেকর্ড লিকুইডিটি আছে তাদের, কিন্তু আবার কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা সম্পূর্ণ উল্টা। ফলে আমরা দেখব কিন্তু আমরা কিন্তু দুই ধরনের ঘটনাই পুঁজিবাজারে দেখতে পাবো ব্যাংকগুলোর ক্ষেত্রে। কিছু ব্যাংক খুব ভালো করবে, কিছু ব্যাংক আসলে এখন যা আছে হয়তোবা সেটাও তার থেকেও খারাপ করবে। ট্রেজারের বিলে যে সুদের হার কমছে সেটার কি প্রভাবটা কেমন ভাবে পড়বে পুঁজিবাজারে? ট্রেজারি বিলে তো ডাইরেক্ট আসলে অতটা বেশি ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু খুব ব্রড টার্মসে যদি আমি বলি যে ধরুন এখন যেই উচ্চ সুদে যেই ট্রেজারি বিলগুলো ইস্যু করা হয়েছিল তাদের রিমেনিং টেনরের জন্য তাদের আসলে এখন ওই বন্ডগুলো যদি বিক্রি করা যায় তাহলে ক্যাপিটাল গেইনস বুক করা যাবে। সো ফলে যেটা হচ্ছে যে ওইখানে আপনি যখন প্রাইসিং দেখছেন তখন ওইখানে দেখবেন একটা বড় ধরনের একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। সো ট্রেজারি বিল মানে 12% কেনা ট্রেজারি বিল যখন ট্রেজারি বিলের রেট 10% নেমে আসে তখন একটা বড় ধরনের ক্যাপিটাল গেইনস তৈরি হয়। এটা কিন্তু আমরা লিস্টেড প্রাইসিং এ দেখতে পাবো। জি, আমরা পুঁজিবাজারের সংস্কার নিয়ে বা পুঁজিবাজারের একটা ভালো অবস্থান নিয়ে অনেক আলোচনার সময় আমরা শুনি যে ভালো ভালো কোম্পানিকে নিয়ে আসা পুঁজিবাজারে এনরোল করা, এবং এবার যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি নিজেই খোদ চিটাগং স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতাদের একজন। সুতরাং আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে নতুন অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ, তার কাছ থেকে আপনাদের চাওয়াটা কি, মানে স্পষ্ট করে, এবং কোনটা একেবারেই চান না, মানে অ্যাটলিস্ট এই দিকে না যায় কোনো সিদ্ধান্ত? কারণ রাজনৈতিক সরকারের সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রেই আমরা ওই সময় কোনো আলোচনার বা সমালোচনা শুনি না, কিন্তু পরবর্তীতে অনেক সমালোচনা আমরা শুনতে দেখি বা করতে হয় সবাইকে। এখানে যদি একটু বলতেন। আমি যদি প্রথমে যেটা সবচেয়ে আশাব্যঞ্জক যেই জিনিসটা সেটা নিয়ে যদি একটু কথা বলি, দেখুন আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বেশ অনেকদিন ধরেই বলছেন যে আমাদের মার্কেটের একটা বড় টার্গেট হওয়া উচিত যে ফ্রন্টিয়ার মার্কেট থেকে এমার্জিং মার্কেটে ট্রানজিশন করাটা। এবং আমাকে যদি বলেন যে এমসিএসআই ইন্ডেক্সে যদি আমরা যেভাবে প্লট করি যে ফ্রন্টিয়ার মার্কেট এবং এমার্জিং মার্কেটের ডিফারেন্সটা কোথায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রেগুলেটরি চেঞ্জেস। কি ধরনের রেগুলেটরি চেঞ্জেস? আপনার এসিসি কি করতে পারবে কি করতে পারবে না মার্কেটের ব্যাপারে, সেটার ব্যাপারে কিন্তু নতুন করে কিছু বিধিনিষেধ দেওয়াটা আমরা মনে করি দরকার যদি আমরা এমার্জিং মার্কেটে ট্রানজিশন করতে চাই। একটু এক্সাম্পল দেই, দেখুন আমাদের এখনো যেমন 2-3টা স্টকের ক্ষেত্রে প্রাইস ফ্লোর দেওয়া আছে, যে আপনি এই প্রাইসের নিচে বেচাকেনা করতে পারবেন না। আপনি যদি এই ধরনের প্রাইস ইন্টারভেনশনের ক্ষমতা যদি এসিসির কাছে থাকে তাহলে হয়তোবা আমরা এমার্জিং মার্কেটের ট্রানজিশন যেতে পারবো না, কারণ ওখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে রেগুলেটর এই ধরনের ইন্টারভেনশন করেন কি করেন না। আবার একই সাথে আমাদের যে মার্কেট রিলেটেড যেই বাংলাদেশ ব্যাংকের যে এক্সচেঞ্জ কন্ট্রোল রেগুলেশন গুলো আছে সেখানেও আসলে চেঞ্জ না করলে আমরা এমার্জিং মার্কেটে ট্রানজিশন করতে পারবো না। কিন্তু এমার্জিং সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এমার্জিং মার্কেটের অন্য যে কোয়ান্টিটেটিভ ইন্ডিকেটর গুলো এগুলো আমরা প্রায় মোটামুটি সবই মিট করে যাই এক্সেপ্ট ফর মার্কেট লিকুইডিটি। সো যে কারণে আমরা খুবই আশাবাদী সেটা হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী যেই জিনিসটা আমাদেরকে এতদিন বলেছেন যে আমরা আসলে সরকার খুব সিরিয়াসলি ট্রানজিশন করতে চায় ফ্রন্টিয়ার থেকে এমার্জিং মার্কেটে। আমরা মনে করি এই কাজটা যদি সম্ভব হয় তাহলে আমাদের জন্য একটা বড় ধরনের উপকার হবে, মার্কেটের একটা বড় ধরনের এক্সপানশন হবে। এবং এটার বাইরে কিন্তু আরো কিছু কিছু জিনিসে হয়তো বা আমাদেরকে প্রশ্ন করতেই হবে। যেমন আমি যেমন মনে করি যে মার্কেটের ইন্ডেক্স কি হবে না হবে সেটা আসলে এসিসি কখনোই ডিটারমিন করার চেষ্টাও করা উচিত না, কারণ কোন একটা স্টকের দাম কি হবে সেটা বিনিয়োগকারীরা যেই দামে বেচবেন কিংবা যেই দামে কিনবেন সেটাই আসলে মার্কেটের দাম। এবার একটু জানতে চাই যে বিদেশি যারা বহুজাতিক কোম্পানি রয়েছেন তাদেরকে স্টক মার্কেটে ফিরে নেওয়ার ব্যাপারে অনেক আলোচনা আমরা শুনতে পেরেছি। আবার আমির খসরু তিনি কিন্তু বারবারই ডিরেগুলেট করতে চান, ব্যবসা বাণিজ্যের উপরে খুব বেশি নীতি আনতে চান না। আবার আমরা চাই যে বাধ্যতামূলক, মানে পুঁজিবাজার থেকে যারা বলেন তারা অনেকেই বলেন যে এক ধরনের বাধ্য করার ব্যাপারে যে বহুজাতিক কোম্পানিগুলোকে আনা যায় কিনা, এই বিষয়টার আসলে সমাধান কি করা যায়? সমাধানটা খুব সহজ, আপনি কাউকে বাধ্য করার চেষ্টা করাটা উচিত না। কারণটা হচ্ছে দেখুন আপনি যদি মানে আমাদের স্ট্রাকচারাল প্রবলেমটা কোথায়, পুঁজিবাজারে আমরা কি করেছি, আমরা কোম্পানিগুলোকে যখন লাইসেন্স দিচ্ছি ব্যাংক কিংবা টেলিকম অপারেটর কিংবা আমরা তাদেরকে বাধ্য করছি পুঁজিবাজারে লিস্টেড হতে। এবং এই যে লিস্টিং প্রসেসটা এটার প্রাইসিংটাও কিন্তু
এসিসি ঠিক করে দিচ্ছে যে এত টাকার বেশি প্রিমিয়াম দেওয়া যাবে না। আমি মনে করি এই দুটো স্ট্র্যাটেজি ভুল। কারণ পুঁজিবাজারে যদি আপনাকে ভালো কোম্পানি আনতে হয়, তাহলে আপনাকে আসলে দেখাতে হবে যে পুঁজিবাজারে লিস্টেড হলে এই কোম্পানিগুলোর সুবিধা কি। সেখানে যদি তাদের যদি কোনো সুবিধা না থাকে, আপনি জোর জবরদস্তি করে কাউকে আসলে পুঁজিবাজারে ঢুকিয়ে খুব বেশি দিন রাখতে পারবেন না, এবং সেটা পুঁজিবাজারের জন্য স্বাস্থ্যকর না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আশরাফ আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ডিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদের সঙ্গে। দর্শক, নিচে একটা ছোট্ট বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যের নানান খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রিয়সী। সঙ্গেই থাকুন।